এখন আমরা দেখতে পাচ্ছি কি যে বিএনপির অনেকগুলো পজিটিভ এবং প্লাস প্যারামিটার আছে। তাদের পপুলার ভোট কমে গেলেও তারা অনেক হাই। অবশ্যই জামাত বিএনপি থেকে 50% ভোট কেটে নিতে পারবে না। সেটা আমরা দেখছি আমাদের পরবর্তী আলোচনাতে। তারপরে পলিটিক্যাল স্টার, যাদেরকে আমরা বলছি পরিচিত রাজনৈতিক মুখ এবং প্রভাবশালী স্থানীয় নেতা বিএনপিতে অনেক বেশি আছেন। তারপরে যেই গুপ্ত আওয়ামী ভোট, এই ভোটটাও আসলে হিডেন আওয়ামী ভোট বলতে পারি এটাকে আমরা। এটা বিএনপির পক্ষে যাওয়ার সম্ভাবনা জামাতের থেকে বেশি। ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মাবলম্বী আদার দেন মুসলিম, তাদের ভোটটা সম্ভবত সার্টেন লেবার বিএনপির ভোট বাক্সে যাচ্ছে, এবং সুইং ভোটারদের একটা বড় অংশ বিএনপির পক্ষে আসলে কাজ করবে। তাহলে জামাত আসলে কি করবে? জামাতকে তো সংসদে যেতে হবে অনেক সংসদ সদস্য নিয়ে, এবং জামাতকে সরকার গঠনও করতে হবে। কারণ 5ই আগস্টের পরে জামাত ইসলামী বাংলাদেশ তারা যে রাজনৈতিক স্ট্র্যাটেজি গ্রহণ করেছে, সেখানে তারা সরকার গঠনের স্বপ্ন দেখছে। আমরা এখন আলোকপাত করি আসলে জামাত ইসলামী বাংলাদেশ কি স্ট্র্যাটেজি গ্রহণ করেছে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য। এখন আমরা দেখি আসলে বাংলাদেশ জামাত ইসলামী আসলে এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তারা কিরকমের স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। বেসিক্যালি একটা রাজনৈতিক দল যখন নির্বাচনে জয়লাভ করতে চায়, তারা একটি বেশ ডাইনামিক একটি রাজনৈতিক প্রোগ্রাম, বিভিন্ন পলিসি যা ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে, এরকম একটি কাজ তারা করে। মূলত জামাত ইসলামের মতন দল যারা বাংলাদেশে 3 নম্বর বা 4 নম্বর দল থাকে একটা রাষ্ট্রে, তারা দুইভাবে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে। একটা হচ্ছে তাদের এরকম ডাইনামিক পলিসি, ডাইনামিক প্রোগ্রাম, যেটা মানুষকে আকৃষ্ট করতে পারে তাদের দিকে ধাবিত হওয়ার জন্য, যেখানে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে। সেই শাসন ব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ তাদের প্রতি ঝুঁকে পড়বে, এবং অন্যান্য বড় দল থেকে ভোটার ছুটে এসে তাদের দলে যোগদান করবে ভোটের দেওয়ার জন্য। এটার সাথে সাথে আরেকটা জিনিস ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, সেটা হচ্ছে তাদের ক্যারিশম্যাটিক লিডারশিপ। অর্থাৎ এই ছোট দলগুলোকে উপরে উঠতে হলে তাদেরকে অবশ্যই তাদের লিডার দরকার, একজন জাস্ট লাইক ম্যারাডোনা বা জিদান, একদম ভেরি ক্যারিশম্যাটিক, অথবা ইমরান খান। হ্যাঁ, ইমরান খানের নামটা বললাম, সে ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন, সেটা ক্যারিশম্যাটিক, কিন্তু রাজনীতিতেও সে ক্যারিশম্যাটিক ছিল। আমরা যদি দেখি তেহরিক ইনসাফ সম্ভবত তার দলের নাম, এই একটা সময় তারা একটা দুটো করে সংসদ সদস্য নির্বাচিত করতে পারতো পার্লামেন্টে, তাও শুধু মনে হয় লাহোরের একটা আসনে, অথবা খাইবার পাখতুনওয়ালা প্রভিন্সের। কিন্তু পরবর্তীতে কিন্তু তার ব্যক্তিগত কারিশমার কারণে তার দলটি রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত উপনীত হয়েছিল, এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের। জামাত ইসলামীকে আমরা এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি গত 15 মাসে? ন। জামাত ইসলাম এমন কোনো ডাইনামিক পলিটিক্যাল প্রোগ্রাম জাতির সামনে উপস্থাপন করেনি, যে প্রোগ্রামের কারণে মানুষ একেবারে হ্যামিলনের বাসিয়ালার মতন পিছিয়ে পিছিয়ে দৌড় দিতে পারবে। এবং তাদের লিডারশিপ, এখানেও কোনো ক্যারিশমার কোনো ছোঁয়া নেই। ডক্টর শফিক সাহেব, সে বাংলাদেশের ভেরি মাচ অ্যাভারেজ পলিটিশিয়ানদের মতোই তিনি একজন ব্যক্তি, এবং খুব স্বল্প সময়ে সে অনেক তার পরিচিতি বাংলাদেশের মানুষের কাছে তৈরি হয়েছে। তার সেরকম কোনো পাস্ট হিস্ট্রি পলিটিক্সে সিগনিফিকেন্টলি নাই, এবং তিনি আসলে সেরকম কোনো ক্যারিশমা অফার করছে না জনগণের জন্য। তার অর্থ জামাতকে তার নিজের যোগ্যতাতে জনগণের ভোট টানবার কোনো স্ট্র্যাটেজি আমরা দেখছি না। না তাদের কোনো প্রোগ্রাম জনগণকে আকৃষ্ট করতে পারবে, আর না তাদের লিডার মানুষকে মোহাচ্ছন্ন করতে পারবে তাদের দিকে এসে ভোট দেওয়ার জন্য। তো জামাত একটি ভেরি ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি গ্রহণ করেছে এই নির্বাচনের সময়। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে পলিটিক্যাল মার্কেটিং। তো জামাত কিরকম পলিটিক্যাল মার্কেটিং করছে? জামাত আসলে তার পলিটিক্যাল অপোনেন্ট যিনি আছেন, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, তার বিরুদ্ধে তার তার বিরুদ্ধে বেসিক্যালি বিএনপির বিরুদ্ধে বা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটা নেগেটিভ পলিটিক্যাল মার্কেটিং প্রোগ্রাম লঞ্চ করেছে। এটা কিভাবে করেছে? এটা তারা করেছে আসলে বাংলাদেশে, সারা পৃথিবীতে এটি ফেনোমেনন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে। অর্থাৎ ছোট ছোট ফটোকার্ট বিভিন্ন ঘটনার উপরে, তারপরে শর্টস,
অথবা রিল এগুলো তৈরি করছেন এবং এগুলো সোশ্যাল মিডিয়া স্ফেয়ারে, ইন্ডাস্ট্রি স্কেলে এটা প্রপাগেট করছে এবং যাতে সাধারণ মানুষ সহজে খুব অল্প সময়ের মধ্যে এটা দেখে এবং এক ধরনের মনস্তত্ত্ব তৈরি করে। এই ন্যারেটিভ বিল্ডিং পলিটিক্স, এই ন্যারেটিভ বিলটা তারা করছে আসলে মানুষের ওপিনিয়নকে টুইস্ট করার জন্য। তারা কি কাজ করছে? আমার অবজারভেশন, আপনাদেরও হয়তো বা তাই। তারা একটা ঘটনাকে পিক করছে, তারপর একটা ফটো কার্ড বানাচ্ছে এবং সেই ফটো কার্ড বানানোর সময় তারা ওয়ার্ডিং চেঞ্জ করে দিচ্ছে। তারা দরকারের সময় তাদের পছন্দ মতো ওয়ার্ড সেখানে ঢুকিয়ে দিচ্ছে। যখন বলা হচ্ছে যে সবার অধিকার আছে রাজনীতি করার জন্য, তখন সবার শব্দটা সরিয়ে ওখানে আওয়ামী লীগের শব্দটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যখন কোনো মানুষ সে ফটো কার্ডটা দেখবে বলবে, ওমা, এ তো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এরকম অনেক ঘটনাগুলো তারা করছে এবং এটা তারা অল্পভাবে করছে না, মানে খুব ছোট আকারে করছে না, এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তারা করছে। অর্থাৎ লক্ষ লক্ষ বট আইডি, লক্ষ লক্ষ অ্যাকাউন্ট, এবং তারা এটা সেম টাইমে সেমভাবে প্রপাগেট করছে। সেকেন্ড আরেকটা তারা কাজ করছে, এটাও খুব ইন্টারেস্টিং একটা একটা বলতে পারেন একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশে এবার সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তারা রাজনীতিতে ন্যারেটিভ বিল্ডিংয়ে বেশ বড় একটা ভূমিকা রাখছে। আম আমরা জানি যে গত ১৫ বছর, অর্থাৎ শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে আসলে ট্র্যাডিশনাল যে মিডিয়া হাউসগুলো আছে, তারা এতটাই করাপ্ট হয়ে গিয়েছিল যে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা আসলে হিমাঙ্কের নিচে। জনগণ এদেরকে গ্রহণ করতে পারছে না। যার ফলশ্রুতিতে ওই ১৫ বছরে এক ধরনের মিডিয়া বাংলাদেশের জনগণকে তার সেই আকাঙ্ক্ষাকে সার্ভ করার জন্য চলে এসছে। সেটা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, অথবা সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। আম এর মধ্যে একজন বেশ জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলতে পারেন। তিনি ফ্রান্সের প্যারিসে বসে ভিডিও করেন এবং ইউটিউবে সে অনেক জনপ্রিয়। তার একটি কথায় হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে এবং তার একটি ঘোষণায় একসময় দেখা গেছে যে অনেক মানুষ বের হয়ে এসছে এবং সেখানে জামাত এবং এনসিপির লোকজন সেটাকে এনজয় করেছে এবং তারা শেখ মুজিবুর রহমানের যে বাসস্থান ৩২ নম্বরকে তারা ভেঙেছে। তো এরকম একটা ন্যারেটিভ বিল্ড করার জন্য যে ধরনের পপুলার সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের দরকার, তাদেরকে জামাত ইসলাম ব্যবহার করেছে অথবা তারা জামাত ইসলামের জন্য সব প্রণীত হয়ে কাজ করেছেন। তো এখানে একটা বড় রকমের প্রচার কাজ করেছে এবং এটার মাধ্যমে তারা যেটা করেছেন, অর্থাৎ জামাতের বর্তমানে যে রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা নেগেটিভলি জনগণের সামনে প্রজেক্ট করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ভালো মন্দে মিলানো রাজনীতি করা থাকে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কিছু ভালো কাজ থাকে, কিছু খারাপ কাজ থাকে। আবার রাজনৈতিক দলের কিছু কর্মী থাকেন, রাজনৈতিক দলের কিছু নেতা থাকেন। তারা ইন্ডিভিজুয়ালি অনেক কিছু করেন যেটার সাথে রাজনৈতিক দলের কর্মসূচির কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই ইন্ডিভিজুয়াল নেতার আম একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টকে তারা এমনভাবে প্রেজেন্ট করছে সোশ্যাল মিডিয়াতে যাতে মনে হবে এটা আসলে ওই রাজনৈতিক দলেরই কাজ। ৫ই আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো অনেক ভালো ভালো ভূমিকা পালন করেছে। যদি বাংলাদেশে তখন বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দল অতটা ভালো ভূমিকা পালন না করত, তাহলে বাংলাদেশ একটি ভয়ঙ্কর ম্যাসাকারের মধ্যে দিয়ে চলে যেত। তাদের ভূমিকাকে আমাদের স্মরণ করা উচিত। হ্যাঁ, বাই প্রোডাক্ট কিছু খারাপ কাজও হয়েছে, কিন্তু সে খারাপ কাজটা যে শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দল করেছে ব্যাপারটা কিন্তু তা নয়। এটা হচ্ছে জোর যেখানে যার সে সেখানে করেছে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমি দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যখন যেখানে শৃঙ্খলা বিধান করার জন্য তাদের রাজনৈতিক দল হিসাবে যে লিমিটেশনের মধ্যে থেকে কাজ করা সম্ভব, তারা সেটা করেছেন। ফর এক্সাম্পল, চাঁদাবাজি। যখনই বিএনপির বিরুদ্ধে কারো কোনো চাঁদাবাজির অভিযোগ এসছে, দখলদারির অভিযোগ এসছে, তারা কিন্তু ব্যবস্থা নিয়েছেন। এখন এটা বন্ধ করার দায়িত্ব তো বিএনপির নয়, আর বিএনপির সেই সেই সক্ষমতাও নেই। যে রাজনৈতিক দল তার কর্মীকে শাস্তি দিতে পারে শুধুমাত্র বহিষ্কার করে, তাকে জেলে নিতে পারে না, তাকে তাকে গ্রেপ্তার করতে পারে না। এই কাজটা করতে হয় সরকারের। তো এগুলো জামাত ইসলাম বা যে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা বাংলাদেশে কাজ করছেন তারা জানেন। এটা এমন না যে তারা এগুলো জানেন না বা তারা বোঝেন না। তারা যথেষ্ট জ্ঞানী এবং জামাত একটি পরিপক্ক রাজনৈতিক দল। তাহলে তারা এটা করছেন রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসাবে। এই রাজনৈতিক স্ট্র্যাটেজিটা হচ্ছে তারা কতগুলো ইভেন্টকে জনগণের সামনে প্রকাশ করছেন, যার মাধ্যমে বিএনপির নেগেটিভ ব্র্যান্ডিং হয় এবং বিএনপির কিছু ভোট কমে। এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্যারামিটারগুলো। তাহলে বিএনপির কোন ভোটটা তারা কমাতে পারবেন এর মাধ্যমে? তারা কি আওয়ামী ভোটটা কমাতে পারবেন? অসম্ভব।
তারা কি এই যে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের, বিভিন্ন আদার্স ধর্মাবলম্বী মানুষের ভোট, সেটার উপরে কোনো হাত দিতে পারবেন? ফাইন্যান্সিয়াল পার্ক, এখানে কোনো হাত দিতে পারবেন না। তাহলে তাদের এই টার্গেট অডিয়েন্সটা কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে আসলে বিএনপির যেই লয়ালিস্ট ভোটার। তো লয়ালিস্ট ভোটারদেরকে যেহেতু তাদের ওপিনিয়নকে ম্যানিপুলেট করতে হবে, তাহলে তারা আসলে কি করতে হবে তাদেরকে? তাদেরকে ঘটনাটাকে টুইস্ট করতে হবে। আপনি যখন সত্যের সাথে অল্প মিথ্যা মিশাবেন, তখন ওই পুরো সত্যটাই কিন্তু মিথ্যা হয়ে যাবে। অথবা আপনি যদি একটি ১৭ মিনিটের ভাষণকে কেটে ৩৭.৫ মিনিটের ৩৭.৫ সেকেন্ডের একটি রিল বানাবেন, তাহলে এই কনটেক্সটটার বাইরে শুধু ওই বক্তব্যটার একটা মানি হয়। ওই মানিটাও কিন্তু মিথ্যা মানি। মানে ৩৭ মিনিটের বা ১৭ মিনিটের ভাষণটা যখন পুরো শুনবেন, তখন ওই ৩৭ সেকেন্ডের রিলের কোনো মানিটা এক্সিস্ট করে না, মিনিংটা এক্সিস্ট করে না। এটা আসলে এক প্রকার মিথ্যাচার। তো মিথ্যাচারকে রাজনীতির টুল হিসাবে ব্যবহার করছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা স্ক্রিনে এখন যাকে দেখছেন, এই ভদ্রলোক একজন বলতে পারেন এই এই ধরনের রাজনৈতিক প্রচারের জনক। ভদ্রলোকের নাম হচ্ছে পল জোসেফ গোয়েবলস। ইনি একজন আধা ইহুদি। ওনার মা ইহুদি ছিলেন এবং উনি আসলে ছিলেন আম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মান ন্যাৎসি বাহিনীর একজন পলিটিশিয়ান, একজন অ্যাডমিনিস্ট্রেটর। উনি একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যে মন্ত্রণালয়টার নাম হচ্ছে পাবলিক এনলাইটমেন্ট অ্যান্ড প্রোপাগান্ডা মিনিস্ট্রি। তো তার একটা খুব চমৎকার একটা কথা আছে। আপনারা এটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন আসলে কিভাবে আসলে এইটাকে কাজ করে। তো তিনি একটা কথা বলেছিলেন যে, একটি মিথ্যাকে তুমি যদি বড় করে বলো এবং বারবার বলো, তাহলে সেই মিথ্যাটা অডিয়েন্সের কাছে সত্য হয়ে ধরা দিবে। আসলে এই প্রজেক্টটা জামাত ইসলাম করেছে গত ১৫ মাস। অর্থাৎ তারা সত্যকে টুইস্ট করেছে, ওয়ার্ডিং চেঞ্জ করেছে, কনটেক্সট ছাড়া বক্তব্যগুলোকে একটু চেঞ্জ করে সোশ্যাল মিডিয়া স্ফেয়ারে প্রপাগেট করেছে, যাতে বিএনপির লয়ালিস্ট ভোটারদেরকে তারা সুইং করে জামাত ইসলামের ভোট বাক্সের দিকে নিয়ে যেতে পারে। তারা আরেকটি স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে এই হাঁসবাড়া। হাঁসবাড়া হচ্ছে একটা ১৬ আনা ইহুদি প্রজেক্ট। এই প্রজেক্টটা জায়নিস্ট রাষ্ট্র ইসরায়েলের তৈরি করা, যার মাধ্যমে তারা জনমত তৈরি করে। জামাত ইসলাম এটা কিভাবে করেছে? জামাত ইসলামী হাঁসবাড়া করেছে। আমি যে বললাম এখানে কতগুলো স্টার ক্যারেক্টার আছে, অর্থাৎ আপনার টিমে সাপোজ আমি এখানে একটা ছোট এক্সাম্পল দিতে পারি। কোনো একটা বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ ফাইনালের সময় সম্ভবত ইটালি এবং ফ্রান্সের ফাইনালে যেবার ফ্রান্স রানার্স আপ হয়েছিল, ইটালি চ্যাম্পিয়ন হয়েছিল, সে ওয়ার্ল্ড কাপে ঠিক ফার্স্ট হাফের সময় ফ্রান্সের একজন স্টার ছিল, ভদ্রলোকের নাম ছিল রিবেরি। তো তাকে এমনভাবে ফাউল করা হয় যে সে মাঠ থেকে চলে যায়। আসলে রিবেরির অভাবটা পুরো খেলাটায় অনুভূত হয় এবং ফ্রান্স আসলে লাস্ট পর্যন্ত ট্রাইব্রেকারে চলে যায় এবং আসলে আপনি জানেন পরাজিত হয়। তো জামায়াত ইসলামী যেটা করছে হাসবারা প্রজেক্টের মাধ্যমে, তারা পলিটিশিয়ানদেরকে চয়েস করছে, স্টার পলিটিশিয়ানদেরকে, এবং আপনারা দেখবেন তারা সাধারণ কোনো রাজনীতিবিদকে চয়েস করছে না। অর্থাৎ মফস্বলের একজন এমপি ক্যান্ডিডেট তাকে চয়েস করছে না, অথবা বিএনপির একজন সাধারণ কর্মী তাকে চয়েস করছে না। বিএনপির যারা ডিসিশন মেকার তাদেরকে তারা চয়েস করছে। চয়েস করে তার বিরুদ্ধে একটা বলতে পারেন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমি এক্ষেত্রে বলতে পারি, মনে করেন বিএনপির রাজনীতিবিদদের মধ্যে অনেকের বিরুদ্ধেই অনেক রকমের অভিযোগ আছে। আ এমন একজনের নাম শুনবেন যার বিরুদ্ধে ওই অভিযোগটি কখনোই ছিল না। অর্থাৎ দেখা গেল একজনের নাম বলা হচ্ছে সে বাংলাদেশের সব চাঁদা সে তুলে, অর্থাৎ চাঁদাবাজ। তার নামের আগে পরে এই শব্দটা জুড়ে দেওয়া হচ্ছে এবং বারবার বলা হচ্ছে, হাজবাড়া করা হচ্ছে। ঠিক জায়নিস্ট প্রজেক্টের মতন। অর্থাৎ তুমি একজনকে ধরো, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করো, তাকে সমাজে ছোট করো, তারপরে তোমার রাজনৈতিক ফায়দা হাসিল করো। জায়নিস্টরা যে কাজটা করে, এই রাজনৈতিক ফায়দা হাসিলের মাধ্যমে প্যালেস্টিনিয়ান নিরীহ জনগণকে হত্যা করার লাইসেন্সটা গ্রহণ করে জনমত তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে। তারা এই জনমতটা তৈরি করার চেষ্টা করছেন এবং রাজনীতিবিদদের
তারা আম এমনভাবে চয়েস করছেন যে এই রাজনীতিবিদরা মনে হবে যে সেই মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ। অথচ তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই এই অভিযোগটা তার এলাকার মানুষও করেনি। অথবা এমন একজনের কথা বলা হবে যে দীর্ঘদিন হয় মজলুম, হয়তোবা কোনো কারণে তিনি দেশের বাইরে ছিলেন, দেশে আসতে পারেননি। তাকে এমন একটা তকমা দেওয়া হবে যে মনে করা হবে যে সে আসলে একটা বিদেশি এজেন্টের হয়ে কাজ করছেন। অথবা একজন বর্ষিয়ান নেতাকে তাকে নিয়ে এমনভাবে কথা বলা হবে সে তিনি দেশে ছিলেন, তিনি বসে বসে হালুয়া রুটি খেয়েছেন, রাজনীতি করেননি এবং বিএনপিকে আসলে ক্ষতিগ্রস্ত করেছেন। এর মাধ্যমে কিন্তু তারা কিন্তু চাচ্ছে সেটা হচ্ছে বিএনপির লয়ালিস্ট ভোটারকে ছুটিয়ে তাদের দিকে নিয়ে আসা। আম এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই হাসবারা অ্যান্ড গোয়েবেলস প্রজেক্টের যেই একটা চমৎকার ঘোটা, এই ঘোটাটা জাতীয়তাবাদী দলের যে লয়ালিস্ট ভোটারদের মনস্পটে কিভাবে কাজ করে। এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অবশ্যই 12ই ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত, এবং তারপরে আমরা বুঝে ফেলবো আসলে ভোটের ডাইনামিক্সে কোনো রকমের পরিবর্তন আসছে কি আসছে না। আম কিছু লোক অবশ্যই মুভ করবে, কিন্তু যারা পলিটিক্যালি কনসিয়াস, রাজনীতিকে তারা খুব ভালোভাবে চিন্তা করে এবং তারা ডিউ ডিলিজেন্স করে, অর্থাৎ একটু রিসার্চ করে, এবং যখনই তাদের সামনে এরকম কোনো বিষয়বস্তু উপস্থিত হয় তারা ঘাটাঘাটি করে এবং একটা কনক্লুশনে আসে, অর্থাৎ হাঁসবড়া প্রজেক্ট তাদের কাছে কাজ করে না। কিন্তু কিছু তো থাকবেই লেজি, অলস সমর্থক। তারা যখনই কিছু আসছে তখনই সেগুলোকে বিশ্বাস করার জন্য বসে আছে। মিডিয়া লিটারেসিকে তারা ইউজ করছে না এবং তারা আসলে অরিজিনালি ম্যানিপুলেটেড হচ্ছে। তাদের ওপিনিয়ন ম্যানিপুলেটেড হয়ে চলে যাবে জামাত ইসলামের দিকে। এই সংখ্যাটা কি রকমের? এই সংখ্যাটা কি হিউজ? আমি জানি না। আমরা এখনো জানি না। কেননা নির্বাচনটা হলে আমরা বুঝতে পারবো এই জামাতের গোয়েবেলস হাঁসবড়া জয়েন্ট প্রজেক্ট কতটা কাজ করেছে বিএনপির লয়ালিস্ট ভোটারদের মনস্পটে, সাইকোলজিতে। তবে যেটাই হোক না কেন, আমরা এখন একটা কনক্লুশন টানতে পারি। যদি হাঁসবড়া অনেকভাবে কাজ করে, মানে একদম প্রচণ্ডভাবে কাজ করে এবং বিএনপির সব ভোটারদেরকে জামাতের দিকে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে জামাত একটি শক্তিশালী সরকার হিসাবে আবির্ভূত হতে পারবে আগামী নির্বাচনের পরে। আর যদি না হয়, অ্যাটলিস্ট তারা একটি শক্তিশালী বিরোধী দল নিয়ে সরকারের বিরোধী দলের সাইডে তারা বসতে পারবে। এখন প্রশ্ন হলো, এইখানে যতগুলো পয়েন্ট আমরা প্যারামিটার হিসাবে, ক্যাটালিস্ট হিসাবে বলছি, এটার প্রতিটি অংশ, প্রতিটি প্যারামিটার যদি বিএনপির পক্ষে কাজ করে তাহলে কি হতে যাচ্ছে আগামীতে, এবং এটি যদি 300টি সংসদীয় আসনে একই সাথে ঘটে তাহলে কি ঘটতে যাচ্ছে? তাহলে কিন্তু বাংলাদেশ একটি একঘেয়ে একপেশে সংসদ পেতে যাচ্ছে। এরকম কোনো সংসদের প্রত্যাশা আমরা করি না। আমরা চাই বাংলাদেশ একটি ব্যালেন্স এবং একটি শক্তিশালী বিরোধী দল এবং একটি গ্রহণযোগ্য আসন নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন হোক। এখন দেখা যাক জনগণ কতটা রাশবাড়ার এবং গোয়েবেলসের শরবত, মানে ঘুঁটো দেওয়া শরবত পান করে এবং ম্যানিপুলেট হয়ে ফ্লোর ক্রসিং করে, আর কতটা তারা বিএনপির প্রতি লয়াল থেকে ভোট কেন্দ্রে গিয়ে বিএনপিকে ভোট দেন। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন দেখা যাক নির্বাচন হওয়ার পরে আমরা আসলে কীরকমের একটি সরকার পাব। 90-র দশকের শেষ ভাগ, 1999 সাল, তার 1 বছর আগে একটি ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেকগুলো দেশের অর্থনীতি ধসে পড়ে এবং একটি বড় রকমের গণ অভ্যুত্থানের মাধ্যমে ইন্দোনেশিয়ার সরকার প্রধানের পতন হয়। ইন্দোনেশিয়ার প্রতিবেশী হচ্ছে মালয়েশিয়া। তো সে সময় মালয়েশিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির বিন মোহাম্মদ। তো এরকম কোনো একটা সময় যখন 1999 সালে জাতীয় নির্বাচন হচ্ছে, পার্লামেন্ট নির্বাচন, মাহাথির মোহাম্মদ ভোট দিয়ে ভোট কেন্দ্রের বাহিরে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। তো একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছিল, ডিয়ার প্রাইম মিনিস্টার, ইয়োর পপুলারিটি ইজ ডিক্লাইনিং, হোয়াট ইজ ইয়োর টেক? মাহাথির মোহাম্মদ যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা বাংলাদেশের জন্য একদম খাপে খাপ প্রযোজ্য, এবং এই উত্তরটি আমরা প্রত্যেকটা ভোটার প্রত্যাশা করি
এবং সেটি আমরা চাই। তিনি উত্তর দিয়েছিলেন, "I am not concerned about my popularity. I want a good government who can tackle this economic disaster and put our country on right track."